ঠিক আছে, দরজাটা লাগিয়ে হ্যালো হ্যালো, আপনাকে মিউট করা আছে নাকি? আসসালামু আলাইকুম স্যার। সালাম। হ্যালো, হ্যাঁ মেয়েরা, আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। ভেরি গুড, গুড মর্নিং। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। স্যার প্রিভিয়াস দুইটা ক্লাসের মানে লেকচারগুলো আর কি ইউটিউবে ছাড়া আসসালামু হয়নি, আলাইকুম স্যার। দেখার দরকার ছিল। ইউটিউবে ছাড়েনি? না স্যার, ওয়েবসাইটেও ছাড়েনি। আচ্ছা আমি দেখতেছি। ওকে স্যার। আচ্ছা এক মিনিট, তোমরা লাইনে থাকো। আগে ক্লাসগুলো ইউটিউবে দিয়েছে, আসসালামু আলাইকুম স্যার। এখন খুঁজে পাবে না। হ্যালো, একটু পরে দেয়া হয়েছে ওই যে ইউটিউবে, তোমরা এখন খুঁজলে পাবা, সার্চ দিলে পাবা। আসসালামু আলাইকুম স্যার। সালাম। তোমরা এখন ওই যে প্রিভিয়াস ক্লাসগুলো, দ্য লাস্ট টু ক্লাসেস, if necessary you will take help from YouTube, okay? ওকে স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। এবার মেয়েরা আমরা প্রসঙ্গে আসি। গতদিনে আমি একটা প্র্যাকটিক্যাল করাচ্ছিলাম, কিন্তু শুধু প্রশ্নটা লিখছি, ডাটা বোধহয় দিতে পারিনি। ডাটাটা কি লিখতে পারছিলা? না না স্যার, স্যার, ডেটা বলেননি। স্যার ডেটা দেওয়া হয়নি, ডেটা দিতে ও, হবে। আচ্ছা আচ্ছা, তাহলে প্রশ্নটা ছিল যে আয়তলেখ নির্ণয় আর ওখান থেকে প্রচুরক নির্ণয়, তাই তো? জি স্যার। এটা এরকম ছিল না? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। নেয়া কথা বলিও, রেদনা কথা বলিও সবাই। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে ওটা ছিল এক্সপেরিমেন্ট নম্বর 2, অর্থাৎ 2 নম্বর প্র্যাকটিক্যাল, তাই তো? জি স্যার। জি স্যার। আমরা এখন জি স্যার। রাফ খাতায় করব, এবং আমাদের যে পার্সোনাল আলাদা গ্রাফ পেপার আছে সেখানে করব। করার পর নেক্সট ক্লাসে তোমরা উত্তরটা মিলাবা আমার সাথে। উত্তরটা মিলানোর পর তারপর আমি যখন ওকে বলবো তখন প্র্যাকটিক্যাল খাতায় তুলবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। প্র্যাকটিক্যাল খাতায় কিন্তু গ্রাফ আছে। আমরা এখন যে গ্রাফ পেপারে করব সেটা কিন্তু রাফ। এইটা আবার ওখানে যখন তোমরা প্র্যাকটিক্যাল খাতায় তুলবে তখন প্র্যাকটিক্যাল খাতায় নতুন করে তুলতে হবে, এইটা আবার পেস্ট করে ওখানে লাগাইতে স্যার হবে। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার সবাই বলতেছে যে প্র্যাকটিক্যাল খাতায় নাকি প্রশ্ন তুলতে হয় না, মানে এটা কি কোনো কিছু আছে যে প্র্যাকটিক্যাল খাতায় যদি আমি কোশ্চেনটা তুলে করি তাহলে প্রবলেম হবে? আরে তুমি তো সবার কথা কেন শোনো বাবা, তুমি তো আমার কথা শুনবা। আই এম ইউর টিচার, ইউ ফলো মি। তুমি তো আমাকে ওকে ফলো স্যার। করবে। প্রশ্ন তুলবো, উত্তর তুলবো, সবই তুলবো, শুধু রাইট সাইডে। তো যাই হোক, ওটা আমি পরে বলতেছি। এখন আপাতত সব কথা তুমি আমার কথা শুনবা, বুঝছো না? ওকে স্যার। জি স্যার। আচ্ছা, I স্যার am not only প্রথম teacher but প্র্যাকটিক্যালটা কি also senior citizen, so you follow me. Not স্যার only আই teacher, উইল ফলো ইউ। senior citizen. হয় ভাই? স্যার হ্যাঁ বলো। স্যার মানে আমাদের প্র্যাকটিক্যালের যে থিওরিটিক্যাল পার্টটা ওইটাও কি পেন্সিল দিয়ে লিখবো? সব এভরিথিং। আচ্ছা, ওকে এবার স্যার। এবার আমরা প্রসঙ্গে আসি। গতদিনে আমরা বলছিলাম আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় অথবা লেখচিত্র থেকে প্রচুরক নির্ণয়। ইফ আই আস্ক ইউ যে ফাইন্ড মোড ফ্রম দ্য গ্রাফ পেপার, দেন আওয়ার টার্গেট গ্রাফ পেপার, সরি টার্গেট কি বলা যায়, গ্রাফ, এটা হলো কি হিস্টোগ্রাম। অর্থাৎ আমাদের তখন টার্গেট অনলি আর কি histogram the only graph from where we find out the value of mode. আচ্ছা, এখন মোড বের করার পদ্ধতি বা প্রচুরক বের করার পদ্ধতি দুইটা আছে। একটা হলো যে গ্রাফ পেপার থেকে, আর একটা হলো সূত্র দিয়ে। সূত্র আমরা পরে আলোচনা করবো। মেয়েরা ভালো কথা, তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় পর্যন্ত এমসিকিউ পরীক্ষা হবে, অর্থাৎ অনলাইন পরীক্ষা হবে সামনের 10 তারিখ থেকে। তোমরা কি নোটিশ পেয়েছো? জি স্যার পেয়েছি। আচ্ছা, আমরা কিন্তু এমসিকিউ নিব, যে বইয়ের স্যার 10 তারিখে? মেবি, আই এম নট শিওর, বাট আই থিংক 10 or 12 like that. 21 স্যার মানে তাহলে আচ্ছা, পরিসংখ্যান কোন কোন চ্যাপ্টার? প্রথম আর দ্বিতীয় অধ্যায়। অর্থাৎ আমি স্যার যেটা ওইটা না করাচ্ছি, ট্রায়াল টেস্ট হবে আগে? হ্যাঁ আগে ট্রায়াল হবে। ট্রায়াল তো আর পরিসংখ্যান হবে না, না স্যার? ট্রায়াল পরিসংখ্যান হবে না।
Yes, sir. বাংলা, ইংলিশ, আইসিটি জি স্যার। 10 10 10 করে। আচ্ছা, যাই হোক মেয়েরা, আমরা এখন প্রসঙ্গে আসি। গত দিনের প্রশ্নটা ছিল, সেখানে এখন আমরা ডেটা দেওয়া শুরু করবো। তাহলে সবাই লিখো, আমরা কিন্তু প্রশ্ন দিয়ে দিচ্ছি, ডেটাটা দিচ্ছি। লিখো শ্রেণী আর হলো গণসংখ্যা। আচ্ছা, আমরা একটা ডেটা দিলাম, দেখো তো বোঝো কিনা মেয়েরা। আমরা গত দিনে বলছিলাম যে আয়ত লেখ নির্ণয় করো, অর্থাৎ ওখান থেকে প্রচুরক নির্ণয় করো। আর শ্রেণী দিলাম হলো 20 থেকে 39, 40 থেকে 59, 60 থেকে ইত্যাদি ইত্যাদি, 1 2 3 4 5 6, 6টা শ্রেণী দিয়েছি। এখান থেকে আমাদেরকে ড্র করতে হবে। আমরা এখানে কিন্তু রেডিমেড পেয়ে গেলাম। আমি কিন্তু আগেও বলছি, এখনো বলতেছি, আমরা কিন্তু রেডিমেডও দিতে পারি অথবা র ডাটা দিতে পারি। র ডাটা থেকে গ্রুপ ডাটা অর্থাৎ গণসংখ্যা সারণী তৈরি করে সেখান থেকে আবার এই আয়তলেখ করতে হতে পারে আর কি। এটা কিন্তু কোনো কঠিন কাজ না। যার যেটা বই আছে তোমরা দেখিও, এরকম কিন্তু আছে। আমরা যে উদাহরণ দিয়েছি সৃজনশীল প্রশ্নের, সেখানে কিন্তু র ডাটা আছে। র ডাটা থেকে গ্রুপ ডাটা মানে গণসংখ্যা সারণী করার পর ইত্যাদি। পরীক্ষায় কিন্তু যে কোনোটা আসতে পারে, তবে স্যার এখানে প্রকৃত শ্রেণীসীমা বের করতে হবে না আয়তলেখ করার জন্য? আমি কিন্তু একটু কথা এখনো শেষ করিনি, তুমি একটু প্লিজ আগে কথা শোনো। আচ্ছা, আমরা এখন এখানে যেটা ডেটা দিলাম, এখান থেকে রিকোয়ারমেন্ট কি, আয়তলেখ অঙ্কন করতে হবে। আর আয়তলেখ অঙ্কন করার পর সেখান থেকে কি করতে হবে প্রচুরক বলো তো? নির্ণয় করতে হবে। কি করতে হবে? প্রচুরক নির্ণয় করতে হবে। আচ্ছা, এইটা হলো প্রশ্ন। মোড নির্ণয় করতে হবে। আচ্ছা, মোড নির্ণয় করব, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, we would like to find out the value of mode by using graph, that is histogram. Okay? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমি যেটা তোমাদেরকে করিয়েছিলাম সেটা ছিল অন্তর্ভুক্তি না বহির্ভুক্তি? বহির্ভুক্তি ছিল, জানি না তোমরা জানো কিনা। সেটা ছিল বহির্ভুক্তি। আজকে যেটা করব এটা হলো কি, অন্তর্ভুক্তি। আচ্ছা, এইটার জন্য তাহলে 3টা কলাম লাগবে। দেখো, সমাধান দেওয়ার পর এই ডেটাটা তুলবা, তোলার পর গণসংখ্যার পরেই একটা কলাম করব, নাম হলো প্রকৃত শ্রেণীসীমা। বলো তো কি নাম? প্রকৃত শ্রেণীসীমা। প্রকৃত শ্রেণীসীমা। প্রকৃত শ্রেণীসীমা বের করার পর তারপরে আমাদের গ্রাফ পেপারে বসাতে হবে প্রকৃত শ্রেণীসীমাই। আমি পরে বলতেছি, আপাতত দেখো, যারা আমি যেটা করেছি, প্রয়োজনে তোমরা একটু ডাটাটা বের করতে পারো যদি খাতাটা সাথে থাকে। বের করে দেখো, ওখানে জাস্ট 2টা কলাম যেটা দেওয়া ছিল সেটাই শেষ। আর এই অঙ্কটার জন্য আমাদের থার্ড আর একটা কলাম করতে হবে, সেটার নাম হলো কি, প্রকৃত শ্রেণীসীমা। কেন? এটা অন্তর্ভুক্তি দেওয়া আছে। তার আগে একটু দেখো তো, এখানে ক্লাস ইন্টারভ্যাল সমান না অসমান? অসমান। না, সমান। সমান। আছে না? সমান। সমান সমান। এখানে ক্লাস ইন্টারভ্যাল কত? স্যার 20 ওখানে 20 স্যার, এখানে কিন্তু 20 ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল। 20 করে। হ্যাঁ, 20। যদি ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল হয় তাহলে কিন্তু আমরা ওই যে নিচের দিকে 5 ঘর করে দিব, আর এটা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করব, গণসংখ্যা। আর যদি আনইকুয়াল হয় তাহলে তখন গণসংখ্যার ঘনত্ব নিতে হয়। যে কোনো বই তোমরা যদি দেখো তাহলে ইনশাআল্লাহ ওটা পারবা। তাহলে যাই হোক, এইটুক পর্যন্ত প্রশ্ন ছিল। এবার কিন্তু আমি একটু হিন্টস দিব, দয়া করে একটু লিখবা সবাই হিন্টস। হিন্টস দিচ্ছি মেয়েরা। তাহলে আমরা যখন করব তখন শ্রেণী উঠালাম,
গণসংখ্যা উঠালাম, নতুন করে আরেকটা কলাম করতে হবে, নাম হলো কি প্রকৃত শ্রেণীসীমা। তাহলে নতুন একটা কলাম করব, মনে আছে এইদিকে 0.5 বিয়োগ এইদিকে 0.5 যোগ, তাই না? প্রথমটা কত ছিল বলো তো? 20 থেকে 39, তাই না? মেরা প্রথমটা ছিল 20 থেকে 39, তাহলে এটা 0.5 বিয়োগ করলে কত হবে? 19.5 আর এটা 39.5 and so on এগুলো এইভাবেই যাবে। তাহলে আমরা রিক্লাসটা করলাম, করার পর যখন গ্রাফ করব, দেখো এটা মুছে ফেলতেছি কিন্তু মেরা, প্রয়োজনে একটু লিখে নিও তাহলে সুবিধা হবে। আমরা এবার গ্রাফ পেপারে যাব। দেখো আচ্ছা, আমরা যখন গ্রাফ পেপার করব লক্ষ্য করো, প্রথমের দিকে 5 ঘর কেটে বাদ দিলাম, গত দিনের মতো 5 ঘর অন্তর অন্তর ফোঁটা দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এখানে নিচে কি দিব? নিচে তো শ্রেণী বটেই, তবে লোয়ার লিমিট হলো কত? 19.5, তারপর এটা হলো কত? 39.5 এন্ড সো অন। অর্থাৎ প্রকৃত শ্রেণী সীমা থেকে যেটা পাবো সেইটা নিচে নেব। ওকে, তবে আমরা নিচে লিখবো কিন্তু শ্রেণী, প্রকৃত শ্রেণী সীমা লিখবো না, আমরা লিখবো শ্রেণী। আর ওই 5 ঘর অন্তর অন্তর বসালাম কেন? কারণ আমাদের যে গিভেন ডেটাটা ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল হোল্ড করতেছে না আনইকুয়াল? ইকুয়াল, এই জন্য আমরা 5 ঘর অন্তর অন্তর দেব। আচ্ছা, ক্লাস ইন্টারভ্যাল যদি 100 হয়, যদি 1000 হয়, তাও 5 ঘর অন্তর অন্তর বসাবো ইফ ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল। যদি ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল হয় তাহলে 5 ঘর অন্তর অন্তর আমরা সব সময় বসাবো। আর উপরের দিকে তো আমরা গণসংখ্যা নিলাম, নেওয়ার পর ওই যে আগের মতো যা করতে হয় আগেরটা হেল্প নেবা, হ্যাঁ আগেরটা হেল্প নিয়ে আমরা করব। করার পর প্রচুরক নির্ণয় করব, নির্ণয় করার পর আগামী দিনে আমরা মিলিয়ে দেখব। ঠিক আছে মেরা? ওকে স্যার। আমরা এখন নতুন জিনিস করব, লক্ষ্য করো। আমরা বলছিলাম যে গণসংখ্যা সারণী গ্রাফের মাধ্যমে উপস্থাপন করার জন্য ওয়ে সাধারণত 4টা: আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা রেখা। ভালো কথা, গণসংখ্যা রেখাটা করতে বলছিলাম, করছিলা? জি স্যার করেছি। একই রকম? জি স্যার করেছি। গণসংখ্যা রেখাটা করতে হবে। আচ্ছা হ্যাঁ মেরা, এখন প্রশ্ন হলো যে আমরা বিন্দুগুলো বসানোর পর ফ্রি হ্যান্ড যোগ করছি নাকি স্কেল দিয়ে? ফ্রি হ্যান্ড। ফ্রি হ্যান্ড। ফ্রি হ্যান্ড স্যার। কে বলছো? স্নেহা বলছো নাকি? জি স্যার, জি স্যার, সবাই বলেছি। সবাই বলছি। কোরাস বলছো নাকি? আচ্ছা, আমরা কোরাস বলছি, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মেরা পার্টিসিপেন্ট কিন্তু কম, মেরা কেন জানি একটু ক্লাস কম করে, এটা কিন্তু খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো আমরা আলোচনা আয়তলেখ করলাম, গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা রেখা করলাম। এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, আগামী দিনে ইনশাআল্লাহ উত্তর মিলাই দেব। আচ্ছা, এখন বাকি থাকলো অজীব রেখা। অজীব রেখার জন্য প্রাথমিক কিছু আলোচনা আমি একটু করে নেই। অজীব রেখা থেকে আমরা কি কি বের করতে পারবো অতীতে বলছিলাম। দেখো, এটা কিন্তু লিখলে লিখতে পারো, না লিখলে নাই। আমরা অজীব রেখা থেকে বের করতে পারবো হলো মধ্যমা, চতুর্থ, দশক আর হলো শতক। তাহলে টোটাল 4টে। এইটাকে আমরা মধ্যমা তো মেজার আর কি, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, বা মধ্যমা দিয়ে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা মাপা যায়। যেটা প্রচুরক যখন আলোচনা করব তখন মধ্যমা আলোচনা করব। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে মধ্যমা কোন লেখচিত্র থেকে করা যায়, তাহলে আমরা বলবো অজীব রেখা। বহুভুজ। আচ্ছা, মধ্যমা মানে একটু আলোচনা করে নিচ্ছি মেয়েরা, এটা কিন্তু লিখার বিষয় না, প্রয়োজন হলে লিখতে পারো। মধ্যমা মানে তথ্য সারিকে 2 ভাগে ভাগ করে, সো দিস ইজ কল্ড মিডিয়ান। চতুর্থক হলো কোয়ার্টাইল, কোয়ার্টাইল মানে 4 ভাগে ভাগ করে। দশক 10 ভাগে ভাগ করে, শতক 100 ভাগে ভাগ করে। তাহলে বলো তো, তথ্য সারিকে যদি সমান 2 ভাগে ভাগ করে তাহলে আমরা কি বলবো? মধ্যমা। 4 ভাগে ভাগ করলে চতুর্থ, আর 10 ভাগে ভাগ করলে দশক, আর 100 ভাগে 100 ভাগে শতক। মেরা শব্দটা একটু মিউট করে দাও যারা শব্দ করতেছে প্লিজ। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমি কিন্তু পাশের ডাটা দেখাচ্ছি, দেখো মনে করো ডাটাগুলো এরকম থাকলো,
আমরা ভাগ করলাম, যদি সমান 2 ভাগে ভাগ করা যায় তাহলে মধ্যমা, আর যদি 4 ভাগে ভাগ করা যায় তাহলে কোয়ার্টাইল হয়। কোয়ার্টাইল মানে হলো কি Q1 Q2 Q3। আর যদি সমান 2 ভাগে ভাগ করা যায় তাহলে কিন্তু মধ্যমা। বলতো তথ্যকে আমরা চতুর্থ, যদি 4 ভাগে ভাগ করি তাহলে কি চতুর্থক বা কোয়ার্টাইল বলে। কোয়ার্টাইল মেয়েরা শুনো, চতুর্থক মানে কয় ভাগে ভাগ করা? 4 ভাগে ভাগ করা। 4 ভাগ। কিন্তু মনে রাখবা চতুর্থক 4 ভাগে ভাগ করে কিন্তু নির্ণয় করা যায় 3টা। কেন? এটার ব্যাখ্যা দিচ্ছি। তাহলে দশক কয় ভাগে ভাগ করে? 10 ভাগে, কিন্তু নির্ণয় করা যায় কয়টা? 9টা। আর শতক এগুলো কিন্তু আমি আবারও বলি, এগুলো কিন্তু সূত্র দিয়ে নির্ণয় করা যায়, আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। এই চতুর্থক, দশক আর শতক এটাকে পার্টিশন ভ্যালু বা বিভক্তিকরণ মান বলে, পার্টিশন ভ্যালু। হাউএভার এটা নির্ণয় করার ওয়ে, এই 4টা নির্ণয় করার ওয়ে হলো 2টা, একটা হলো গ্রাফ আর একটা হলো সূত্র। আমরা আলোচনা করব সূত্র পরে, আর এখন যেটা আলোচনা করতেছি গ্রাফ। এই 4টার জন্যই আমাদের জন্য সিলেক্টেড গ্রাফ হলো অজীব রেখা, অন্য কোনো থেকে হয় না। তাহলে প্রসঙ্গে আসি, চতুর্থ কয়টা? 4। চতুর্থ কয় ভাগে ভাগ করে? 4 ভাগে। তথ্য 4 ভাগে। But 4 ভাগ। 4 ভাগে। we find out the value of quartile how much? 3. Q1 মানে হলো ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। কেন? Third quartile. মেরা দেখো, এখানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে টোটাল 100% মান আছে, 100% মানকে 4 দিয়ে ভাগ করলাম দ্বিতীয় কোয়ার্টাইল, তাহলে কত হলো? 25%। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ফার্স্ট কোয়ার্টাইলের পূর্বে কত পার্সেন্ট মান থাকে? 25%। আর ফার্স্ট কোয়ার্টাইলের পরে কত পার্সেন্ট মান থাকে? 75%। দেখো তো বুঝো কিনা। টোটাল 100% মান, তাই তো? 100 কে 4 দিয়ে ভাগ করলাম, কেন? কোয়ার্টাইল জন্য, চতুর্থক জন্য। তাহলে কত পার্সেন্ট করে? প্রত্যেকটা ভাগে থাকে 25। তাহলে if I ask you how much observation before first quartile, then we say 25% value before first quartile। অর্থাৎ তাহলে প্রথম কোয়ার্টাইল বা প্রথম চতুর্থকের পূর্বে থাকে 25% মান, আর পরে থাকে 75। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে সেকেন্ড কোয়ার্টাইলের পূর্বে কত থাকে? 50%। 50%। আর সেকেন্ড কোয়ার্টাইল আর পরে কত থাকে? 50%। 50%। আচ্ছা মেরা মধ্যমা তাহলে কি হলো? মধ্যমাও কিন্তু তাই, মধ্যমার পূর্বে থাকে 50% মান, পরে থাকে হলো 50% মান। আর সেকেন্ড কোয়ার্টাইলও তাই। তাহলে কি আমরা বলতে পারি না যে মধ্যমার আরেকটা নাম হলো সেকেন্ড কোয়ার্টাইল বা দ্বিতীয় চতুর্থ? জি স্যার, বলা যায়। জি। আচ্ছা এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে থার্ড কোয়ার্টাইল বা তৃতীয় চতুর্থকের পূর্বে কত পার্সেন্ট মান থাকে? 75। 75। থ্যাংক ইউ। আর 75 পরে কত থাকে? 25%। These are the attention please মেরা, these are the also definition of first quartile, second quartile and third quartile। আমরা যদি প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থকের ডেফিনিশনও দিতে চাই, এটাও কিন্তু দেওয়া যায় যে সমান 4 ভাগে ভাগ করার পর যার পূর্বে থাকে এত পার্সেন্ট মান, পরে থাকে এত পার্সেন্ট মান, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা তাহলে এখন মেয়েরা লক্ষ্য করো, ডিসাইল কে 100% মান তো সবসময় তো 100%। ডিসাইল মানে কত দিয়ে ভাগ করতে হবে? 10। তখন আবার এখানে কত পার্সেন্ট করে প্রত্যেকটা ঘরে থাকবে? 10%। 10। আর যদি আমি বলি পার্সেন্টাইল, পার্সেন্টাইল মানে শতক, পার্সেন্টাইল হয় তাহলে 100 দিয়ে ভাগ, তাহলে কাটাকাটি করলে 1%। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে কোয়ার্টাইলের প্রত্যেকটা ভাগে থাকবে 25% মান, ডিসাইল বা দশকের ক্ষেত্রে থাকবে 10% আর শতকের ক্ষেত্রে থাকবে 1%। আচ্ছা তাহলে এখন লক্ষ্য করো তো শতক মানে কত ভাগে ভাগ করে? 1%। শতক মানে 100 ভাগে। তথ্যকে 100 ভাগে ভাগ করে, প্রত্যেকটা ভাগে কত 100 ভাগে। পরিমাণ থাকে? 1%। 1%। আচ্ছা এবার মেরা বলো তো প্রথম শতক, এই মেরা প্রথম শতক বা কোন কোন বইয়ে শতমক বলা আছে, প্রথম শতকের তাহলে পূর্বে কত পার্সেন্ট মান থাকে আর পরে কত পার্সেন্ট মান থাকে? প্রথম শতকের পূর্বে 1% আর পরে 99% থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কে বললা? এটা কে বললা? স্নেহা। আচ্ছা সঠিক উত্তর, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যদি জিজ্ঞেস করি, চট করে উত্তর দেবা, প্রথম দশক বা ডিসাইল বলে আর কি, ওটাকে ডি দিয়ে ডিনোট করি, D1 D2 ফার্স্ট ডিসাইল, সেকেন্ড ডিসাইল, আর শতক হলো পার্সেন্টাইল পি দিয়ে, P1 P2 ইত্যাদি। আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, কে বলতে পারো মেয়েরা সবাই মিলে যদি কোরাস বলো তাহলে ভালো হয়, দ্বিতীয় দশকের পূর্বে কত পার্সেন্ট মান থাকে, পরে কত পার্সেন্ট মান থাকে?
পূর্বে 2 থাকবে পরে 8 পূর্বে থাকে 20% আর পরে থাকে 80% পর 80%। থাকে আচ্ছা 80%। কে বললো আমি জানি না, পূর্বে হলো 20% আর পরে 80%। 80%। 80%। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা সবাই বলছো, থ্যাংক ইউ, অনেক ভালো বুঝেছো কিন্তু তোমরা, থ্যাংক ইউ। আচ্ছা এইবার তাহলে মেয়েরা বলো তো দশকের কত নম্বর দশকটা মধ্যমার সমান? স্যার 5 নম্বর। 5 নাম্বারটা। নম্বর। আরে, 5 বাহ, নম্বরটা। চমৎকার উত্তর দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি, থ্যাংক ইউ। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে দশকের 5 নম্বর আর শতকের শতকের 50 স্যার নম্বর। 50 নম্বর। 50 নাম্বার। শতকের 50 50 নাম্বার। নম্বর। তাহলে মধ্যমা মেয়েরা, তাহলে আমরা একটা জিনিস একটু বুঝে নেই, তাহলে মধ্যমার টোটাল তাহলে কয়টা নাম হলো? 4টা। মধ্যমা, দ্বিতীয় চতুর্থ, পঞ্চম দশক আর 50তম পঞ্চদশ শতক। শতক। 50তম অর্থাৎ শতক। তাহলে মধ্যমার টোটাল নাম কয়টা হলো? 4টা। আবার 4টা। বলতেছি, 4টা। মধ্যমা, দ্বিতীয় চতুর্থ, পঞ্চম দশক পঞ্চম আর দশক, 50তম 50তম শতক। শতক। আচ্ছা এইবার তোমরা একটা জিনিস প্রশ্ন করতেও পারতে আর কি, যাই হোক আমি প্রশ্নটা উজ্জ্বল রেখেছিলাম যে যদি কেউ করো, সেটা হলো যে চতুর্থক 4 ভাগে ভাগ করা যায় কিন্তু নির্ণয় করা যায় 3টা। কেন? এটা একটু ব্যাখ্যা দিচ্ছি, প্রয়োজনে লিখে নিতে পারো মেয়েরা লক্ষ্য করো তো, প্রথম চতুর্থকের আগে কত? 1:3। এই কথাটার অর্থ কিন্তু প্রথম চতুর্থক। দেখো প্রথম চতুর্থকের পূর্বে মনে করো 1 রেশিও করলাম, অনুপাত, এইদিকে 1 এইদিকে 3। দ্বিতীয় চতুর্থকটাকে যদি অনুপাতে প্রকাশ করি তাহলে কত হলো? 2:2। আর এটা হলো কত? 3:1। দেখো তো এর বাইরে কিন্তু আমরা আর কোনো অনুপাত করতে পারবো না। অর্থাৎ চতুর্থকটাকে যদি অনুপাতে প্রকাশ করি তাহলে 1:3, মানে এটা এই 1:3 দ্বারা আমি এটাকে কোনটা ডিনোট করতেছি? ফার্স্ট প্রথম কোয়ার্টাইল, প্রথম চতুর্থক। থ্যাংক ইউ। 2:2 মানে হলো কি? দ্বিতীয় চতুর্থক। 3:1 মানে তৃতীয় থার্ড চতুর্থ। কোয়ার্টাইল বা তৃতীয় চতুর্থক। এখন প্রশ্ন হলো এর বাইরে কি আমরা আর অনুপাত করতে পারবো? না, এর বাইরে কিন্তু আর অনুপাত করার কোনো কায়দা নেই, কারণ কয় ভাগে ভাগ করব? 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করলে কিন্তু দশমিকে আসার কোনো কায়দা নাই। কেউ কেউ বলতে পারো যে স্যার আমি 0.5 করব আর 3.5 করব, এইটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমরা যখন 4 ভাগে ভাগ করব তখন কিন্তু দশমিক বা ডেসিমেল ভ্যালু বা ফ্র্যাকশন ভ্যালু আসার কোনো কায়দা নাই। 4 ভাগে ভাগ করলে এর বাইরে তুমি আর কোনো অনুপাত করতে পারবে না। যেহেতু এর বাইরে আমরা আর কোনো অনুপাত করতে পারবো না, এই জন্য আমরা তাকাই এখানে, দেখো 1 2 3 1 2 3, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়ার্টাইল, ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়ার্টাইল, অর্থাৎ কোয়ার্টাইল তুমি 3টার বেশি নির্ণয় করতে পারবে না। যদি আমি তোমাকে প্রশ্ন করি যে কোয়ার্টাইল কয়টা বা চতুর্থ কয়টা নির্ণয় করা যায়, তাহলে আমরা উত্তর কি দিব? 3টা নির্ণয় করা যায়। কয় ভাগে ভাগ 3টা নির্ণয় করা যায়। 4 কয় ভাগে ভাগ করে? 4 ভাগে। 4 ভাগে। ভাগ কিন্তু 4টা হয়, কিন্তু নির্ণয় করা যায় কয়টা? 3টা। দিয়ে তাকাও মেয়েরা, মধ্যমা মানে কয় ভাগে ভাগ করে? 2 ভাগে। 2 ভাগে, কিন্তু নির্ণয় করা 2 যায় ভাগে ভাগ করে। 2 ভাগে ভাগ করে কিন্তু নির্ণয় করে একটা। 4 ভাগে ভাগ করা যায়, একটা। নির্ণয় 3। তাহলে আমি দশকের করে 3টা। হ্যাঁ মেয়েরা, আমি যদি দশকের কথা বলি, দশক মানে কয় ভাগে ভাগ করে? 10 ভাগে। 10 ভাগে। 10 ভাগে। দশকের রেশিও গুলো কি আশা করি জানো? 1:9, 2:8, এটসেট্রা এটসেট্রা, লাস্টেরটা হলো 9:1। এর বাইরে এই জন্য কিন্তু দশক নির্ণয় করা যায় 9টা, 1 থেকে 9 পর্যন্ত। শতকও 1 থেকে 99, এইটা একই নিয়ম। অর্থাৎ তাহলে শতক, দশক ইত্যাদি সবগুলা যদি পরীক্ষায় বলা থাকে কোনো কারণে যে চতুর্থক আমরা কয়টা নির্ণয় করতে পারি, তাহলে আমরা উত্তর করব 3টা। আর এটার এক্সপ্লানেশন বা যদি ব্যাখ্যা বইয়ে যেভাবে আছে দিতে পারো, আর কেউ যদি নিজে বানায় লিখতে চাও সবচেয়ে ভালো হয় বানায় লেখা। তখন আমরা এই রেশিওটা দিব যে যে কোনো তথ্য সারিকে এর বাইরে কোনো অনুপাত করা যায় না। সঙ্গত কারণে আমরা চতুর্থক নির্ণয় করতে পারি 3টা, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, এন্ড সেকেন্ড ইজ অলসো ইকুয়াল টু মিডিয়ান। দিস ইজ দ্য এক্সপ্লানেশন। আচ্ছা তাহলে মেয়েরা আমরা মোটামুটি বুঝলাম মধ্যমা কয় ভাগে ভাগ করে? 2 ভাগে। চতুর্থক 4 ভাগে ভাগ করে, কিন্তু 4 নির্ণয় ভাগে করা যায় ভাগ করে। কয়টা? 3টা। দশক 3টি। কয় ভাগে ভাগ করে? 10 ভাগে। 10 ভাগে। 10 ভাগে, কিন্তু নির্ণয় করা যায় কয়টা? 9টা। 9টা। এই ইত্যাদি। আর শতক ভাগ করে হলো কত? 100 ভাগে। 100 নির্ণয় ভাগ। করা যায় 99। 100 ভাগে। 99। এই ছিল মোটামুটি কথা।
আমরা কিন্তু পরের অধ্যায়ের কথাগুলো কিন্তু আমরা এই জিনিসগুলো পরের অধ্যায়ে সূত্র দিয়ে নির্ণয় করব, আর আজকে নির্ণয় করব অজীব কার্ভ থেকে। এইটার ব্যাখ্যা কিন্তু পরবর্তীতে আর দিব না। আর আমি যে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দিলাম এটা কিন্তু বিশ্ববিদ্যালয় সহ তোমরা যে যেখানেই পড়াশোনা করো এটা কিন্তু কাজে লাগবে। and these are the partition value, decile, percentile, quartile. These are the partition value বা বিভক্তিকরণ মান বলে। তো যাই হোক আমরা শেষ করলাম, এবার অজীব রেখা অঙ্কন করব। অজীব রেখা থেকে বাদবাকি, তার আগে একটু বলে নেই মেয়েরা, অজীব রেখা আমরা গ্রাফে প্লট করব। প্লট করার পর যে বিন্দুগুলো পাবো স্কেল দিয়ে যোগ করব না ফ্রি হ্যান্ড, লক্ষ্য করো এটাতে বলা স্কেল দিয়ে আছে যোগ। রেখা। রেখা ইংরেজি স্কেল দিয়ে। মেয়েরা আগে শুনো, রেখা ইংরেজি কিন্তু হলো কার্ভ। কার্ভ কিন্তু স্কেল দিয়ে হয় না। আয়ত লেখো, গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা রেখা, অজীব রেখা। রেখা কথাটা কয়টার সাথে আছে? দুইটা, একটা হলো গণসংখ্যা রেখা দুইটা। আর একটা হলো অজীব রেখা। অতএব এই দুইটা অজীব রেখা বিন্দুগুলো বসানোর পর ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ডে করবো স্যার। আমি তো করব, মানে রেখাগুলো আগে একটু বুঝাই নিচ্ছি। আমরা পরীক্ষার হলে কনফিউজড হই না, স্কেল দিব না এটা দিব, এটা বুঝাইলাম আর কি। মানে যেটার সাথে রেখা লাগানো আছে, রেখা ইংরেজি কি? কার্ভ। কার্ভ মানে স্কেল দিয়ে হয় না, ফ্রি হ্যান্ড করতে হয়। তাহলে আয়তলেখ, গণসংখ্যা রেখা, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা। রেখা কথাটা কয়টার সাথে আছে? স্যার দুইটার সাথে। একটা হলো গণসংখ্যা রেখা, একটা হলো অজীব রেখা। এই আচ্ছা, দুটো অজীব আমরা রেখা। বিন্দুগুলো মুক্ত হস্তে অর্থাৎ ফ্রি হ্যান্ড যোগ করব, আর বাকি দুইটা স্কেল দিয়ে যোগ করব। আমরা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর একটা কথা, অজীব রেখা আর আয়তলেখ, অজীব রেখা আর আয়তলেখের ক্ষেত্রে যদি এই অন্তর্ভুক্তি দেওয়া থাকে তাহলে প্রকৃতির শ্রেণীসীমা করে নিতে হবে। আবারও বলছি, আয়তলেখ, আচ্ছা প্রকৃত শ্রেণীসীমা কেন করতে হয় একটু বলে নেই মেয়েরা। দেখো আয়তলেখের ক্ষেত্রে একটু ব্যাখ্যা দিচ্ছি, দয়া করে দেখো, প্রয়োজনে লিখতে পারো। 10 থেকে 19, 20 থেকে 29 ইত্যাদি ইত্যাদি। এখানে লক্ষ্য করতে মেয়েরা 19, 20 একটা ব্রেক আছে কি না? জি স্যার। আছে। জি স্যার। এখন আমরা যদি আয়তলেখ করি, আয়তলেখ কিন্তু একটা গায়ের সাথে একটা লাগাই দিই, তাই না? আয়তলেখ মানে যে রেক্টেঙ্গেল বা জি স্যার। আয়তক্ষেত্র তৈরি করি, আয়তক্ষেত্রের মধ্যে কোনো গ্যাপ থাকে? না স্যার। নো না। স্যার। না গ্যাপ স্যার। থাকে? না স্যার। এই মেয়েরা শোনো, গ্যাপ থাকে না জন্য এখানে তাহলে যদি তুমি ব্রেক থাকে তাহলে কিন্তু এখানে আয়তলেখটা কিন্তু এরকম কাটা কাটা হবে যদি তুমি রিক্লাস বা প্রকৃত শ্রেণীসীমা না করো। প্রকৃত শ্রেণীসীমা করলে কিন্তু বহির্ভুক্তি হয়ে যায়। বহির্ভুক্তি হয়ে গেলে তখন কিন্তু আমরা এইটাতে যেতে পারবো, অর্থাৎ গায়ে গায়ে লাগা আমরা করতে পারবো। আর যদি কেউ এইটার থেকে করো, এটা ভুল। কেন ভুল? তখন কিন্তু এই ধরুন ব্রেক এসে যায়, মানে মাঝে মাঝে একটা গ্যাপ এসে যায়। আচ্ছা, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আয়তলেখ এবং অজীব রেখার ক্ষেত্রে কেন আমরা প্রকৃত শ্রেণীসীমা করি, এটাই ব্যাখ্যা, যে একটার সাথে একটা লাগানো থাকে, কোনো কারণে প্রকৃত শ্রেণীসীমা বের করে নিতে হবে। তাহলে আমরা অজীব রেখার ক্ষেত্রে সবাই মিউট করো। আমাদেরকে মেয়েরা মিউট করো প্লিজ না, মিউট করো সবাই। প্রয়োজন হলে আনমিউট করে তখন আবার আমার সাথে কথা বলবা। আমি কিন্তু নিজে কখনো এতদিন পর্যন্ত ক্লাস নিচ্ছি, আমি কিন্তু কখনো মিউট করিনি তোমাদেরকে, যাতে তোমরা প্রশ্ন করতে পারো। আচ্ছা, এইবার আমরা প্রশ্ন লিখবো। প্রশ্ন লেখার পর যতটুকু পারি করব, আর ইনকমপ্লিট যতটুকু থাকে আগামীকাল করব, নেক্সট দিনে। তাহলে আমরা লিখি, এটা কিন্তু প্র্যাকটিক্যাল না, এটা থিওরি। লিখো, নিম্নলিখিত তথ্যটিকে অজীব রেখার সাহায্যে উপস্থাপন করো। নিম্নলিখিত তথ্যটিকে অজীব রেখার সাহায্যে উপস্থাপন করো। অজীব রেখার সাহায্যে উপস্থাপন করো এবং এটি হতে মধ্যমা কমা প্রথম চতুর্থ কমা চতুর্থ দশক
এবং তম শতক নির্ণয় করো। আচ্ছা, আমরা কি বললাম? নিম্নলিখিত তথ্য অজীবের দ্বারা উপস্থাপন করো। করার পর কি কি বের করতে বললাম? অজীব থেকে করার পর আমি বের করতে বললাম প্রথম চতুর্থ দশক আর 88তম শতক নির্ণয় করো, 88। তাহলে বলো তো এখানে আমাদের টোটাল রিকোয়ারমেন্ট কয়টা? 4টা। এক হলো অজীব রেখা অঙ্কন, আর 2 নম্বর হলো এই ভ্যালু বের করতে হবে, মধ্যমা, প্রথম চতুর্থ, টোটাল 1 2 3 মধ্যমা একটা আছে, সরি 5টা রিকোয়ারমেন্ট। 5টা রিকোয়ারমেন্ট, রাইট। তাহলে আমরা প্রশ্ন হলো স্যার পরীক্ষায় কি এগুলো সবগুলো একসাথে আসবে? না, আমি যেহেতু উদাহরণ হিসেবে করাচ্ছি এই জন্য সবগুলো একসাথে করাচ্ছি। এখনো ডেটা দেইনি, এবার আমরা ডেটা দিব, সবাই ডেটা নিব আমরা। রেডি? শ্রেণী গণসংখ্যা, আচ্ছা আমরা ডেটাটা দিয়ে দিলাম। আমরা ডেটাটা উঠে নিলাম সবাই, হ্যাঁ? আমরা কি জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তো আমি কিন্তু আবারও বলতেছি, তোমরা রোল নম্বরটা চ্যাট বক্সে দিবা আর হলো ডাটাটা উঠাবা। ডাটা কিন্তু একসময় মানে আমি কিন্তু এটা কিন্তু ইনকমপ্লিট থাকবে, আগামী দিন কিন্তু যেখানে চাইবো সেখান থেকে শুরু করবো। সরি মেনা, একটু একটা স্যাড নিউজ, সেটা হলো যে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি এখানে ঢাকা কলেজের এক ম্যাডাম থাকে। সেই ম্যাডাম আজকে সকালে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। সবাই ওনার জন্য দোয়া করি, উনি ঢাকা কলেজের টিচার, এখনো টিচার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইন্না রাজিউন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানেই উনি বসবাস করতেন, আর উনি আজকে সকালে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। ওনার একমাত্র ছেলে, ছোট, ক্লাস 4 5 এরকম হবে। আচ্ছা মেয়েরা, আবার পড়াশোনায় চলে আসলাম। আমরা এখন এই যে ডাটাটা দিলাম এখান থেকে আমরা প্রথমে অজীব রেখাটা এঁকে নেব, তারপরে বাদ বাকি। তাহলে নিচে সমাধান দেওয়ার পর লিখো, মেয়েরা সবাই লিখো, সমাধান দেওয়ার পর লিখো প্রদত্ত তথ্যটি নিম্নরূপ। সমাধান দেওয়ার পর লিখো প্রদত্ত তথ্যটি নিম্নরূপ। স্যার লিখেছি। আচ্ছা, বলার পর কলাম তৈরি করবো, আমরা কলাম হিসেবে নিব। পাশে কিন্তু জায়গা রাখিও, পাশে নতুন কলাম তৈরি করতে হবে, পাশে জায়গা রাখবো, সব সময় জায়গা রাখবো। সমাধান দেওয়ার পর লিখলাম আমরা শ্রেণী আর হলো গণসংখ্যা। 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, তাই তো?
আর জি গণসংখ্যা স্যার। হলো 5, 11, 22, 25, 19, 14, 10। ক্যাপিটাল এন কত হয়? যাদের ক্যালকুলেটর আছে একটু হিসাব করে, যাদের ক্যালকুলেটর আছে একটু হিসাব করে। ক্যাপিটাল এন কত স্যার হয়? 106 হয়। কত? 106 106। 106। জি স্যার। আচ্ছা, এবার মেয়েরা ফলো করো। আমরা যখন অজীব রেখা করব এটার জন্য ক্রমযোজিত গণসংখ্যা করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা তো করবই, পাশাপাশি এখানে দেখো তো এটা অন্তর্ভুক্তি না বহির্ভুক্তি? অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি। হ্যাঁ, অন্তর্ভুক্তি এবং ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল কত? 10। সঙ্গত কারণে আমাদেরকে এখানে দুইটা কলাম আরো করতে হবে। একটা তো লাগবেই, সেটার নাম হলো কি যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা, আর একটা হলো রিয়েল ক্লাস। এখন তোমরা বলো কোনটা আগে করব, প্রকৃত শ্রেণীসীমা না যোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যা। না, আগে প্রকৃত শ্রেণীসীমাটা করো, তাহলে সুবিধা পাবা। তাহলে লিখো প্রকৃত শ্রেণীসীমা। স্যার আগে পরে করলে কিছু হবে? 30। তাহলে ডিফারেন্স কত? 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.5। 0.5 এইদিকে বিয়োগ এইদিকে যোগ, তাহলে প্রথমটা হলো 9.5, 19.5। তারপর হলো 19.5, 29.5, 29.5, 39.5। মেয়েরা এটা কিন্তু ইনকমপ্লিট থাকবে, যারা পারো তারাও কিন্তু করবে না। আমার কাজ আমি করব, তোমার কাজ তোমরা করবে। আচ্ছা, বাদ বাকি আমরা করলাম। সময় প্রায় শেষ। ক্রমযোজিত গণসংখ্যাটা একটু লিখো। এটা কিন্তু করতে হবে, নিজেকে করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা মনে আছে কিনা জানি না। 5 5এই লিখলাম। 5 এবং 11 যোগ করব। 5 আর 11 যোগ করলে কত হয়? 16। 16। 16 আর 22 যোগ করব, কত হয়? 38। 38 আর 25 যোগ করলে কত হয় দেখো তো মেয়েরা? স্যার 63। 63 63 এবং 19 যোগ করব। 63 এবং 19 যোগ করলে কত হয়? 82। 82 আর 14 যোগ করব, তাহলে কত হলো? 96। 96 আর 10 হলো কত? 106। এই 106 আচ্ছা, অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে ক্যালকুলেশন শেষ, এখন গ্রাফ করলেই হয়ে যাবে। আমরা গ্রাফটা নেক্সট দিনে ইনশাআল্লাহ শুরু করব। আজকে ওভারঅল তাহলে আচ্ছা, এবার মেয়েরা বলো তো, যদি এটা বহির্ভুক্তি দেওয়া থাকতো তাহলে কি এই প্রকৃত শ্রেণীসীমাটা এই কলামটা কি আমরা না বের স্যার, করতাম? লাগতো না। না লাগতো না স্যার। না, ওই কলামটা লাগতো না। তখন আমাদের কয়টা কলাম হইতো? 3টা। এই দুটো তিনটা। তো দেওয়াই থাকে। তিনটা। নতুন কলাম একটা করব যোজিত গণসংখ্যা। শেষ অজীবের ক্ষেত্রে। আচ্ছা, অজীবের ক্ষেত্রে আমরা ওএক্স এবার লিখবা না, আমি জাস্ট খালি একটু মুখে মুখে বলি। এবার লিখবা না মেয়েরা, এরপরে আমরা আগামী দিন ইনশাআল্লাহ করব। যতটুকু সময় আছে একটু দেখো। আমরা আগামী দিনে এরকম করব, প্রথমের দিকে 5 ঘর কেটে কেটে দিলাম, যেহেতু ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল হোল্ড করতেছে, 5 ঘর কেটে দিয়ে এটা উচ্চ সীমা বসাবো শ্রেণীর আগামী দিন। আর এইটাতে বসাবো সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। বসানোর পর বিন্দুগুলো এরকম ফ্রি হ্যান্ড যোগ করবে। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে আগামী দিনে অজীব কাল বলবো, নিচে নিব উচ্চ সীমা আর উপরে নিব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা যোজিত গণসংখ্যা, তারপর বিন্দুগুলো বসাবো, ফ্রি হ্যান্ড যোগ করবো, এটা অজীব রেখা হয়ে যাবে। অঙ্কন প্রণালী তো আগের মতোই। আচ্ছা, এখন পরের প্রশ্ন, এই অজীব রেখাটা অঙ্কন হয়ে গেলে বাকিগুলো বের করবো। মধ্যমা, চতুর্থক। চতুর্থক নির্ণয় করা যায় 3টা, তার মধ্যে আমি একটা দিয়েছি প্রথম। যারা প্রথমটা পারবে তারা বাকিগুলোও পারবে। আর এরপরে বাকি থাকলে হলো কি আমাদের দশক নির্ণয় করা যায় 9টা, তার মধ্যে আমি স্যাম্পল হিসেবে অর্থাৎ নমুনা হিসেবে একটা নিয়েছি, দশক আর চতুর্থ। যারা চতুর্থটা পারবে তারা ষষ্ঠ, সপ্তম, অষ্টম সবই পারবে, এটা কোনো ব্যাপার না। একটা পারলে সবই পড়া যায়। আর তোমরা বোধহয় জানো যে উদাহরণ কাকে বলে। উদাহরণ মানে এমন একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করি যেটার উপরেও তুমি যেতে পারবে, যার নিচেও যেতে পারবে। দ্যাট ইজ কল্ড এক্সাম্পল। এক্সাম্পল কিন্তু তাকেই বলে যাকে বেস করে আমরা উপরেও যেতে পারবো, নিচেও যেতে পারবো। আচ্ছা, এরপরে শতক